আজ আলোচনা করব এই সপ্তাহের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রথমে আসা যাক ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রসঙ্গে। 12 ফেব্রুয়ারির সাজানো নির্বাচন দিয়ে গঠিত এই সংসদের কার্যক্রম শুরুর মাধ্যমে মহান স্বাধীনতার মাসে জাতীয় সংসদের পবিত্র আঙিনা পুনরায় কলঙ্কিত হল যুদ্ধাপরাধী, তাদের দোসর ও উত্তরসূরিদের পদচারণায়। অধিবেশন কক্ষের প্রথম সারিতে সংসদ সদস্য হিসাবে আমরা বসতে দেখলাম যুদ্ধাপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত কুখ্যাত খুনি এটিএম আজহারকে। সুপ্রস্তাব আনা হলো নিজামী, মুজাহিদি, কাদের মোল্লা, সাইদি সহ 7 জন দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীর নামে। 24 জুলাই তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে যে কথিত কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল তার পূর্ণতা পেয়েছে সংসদে যুদ্ধাপরাধী এটিএম আজহারের বক্তব্যে। সংসদে দাঁড়িয়ে সে বলেছে 2024 আন্দোলন না হলে সে মুক্তি পেত না, সাংসদ হতে পারত। দেশে হাজারো মুক্তিযোদ্ধা এখনো মিথ্যা মামলায় কারাগারে বন্দী। অনেকে গলায় জুতার মালা পরানো থেকে বাঁচতে ফেরারি জীবন কাটাচ্ছেন। সারা জীবন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সংগ্রাম করা অসুস্থ শাহরিয়ার কবির এখনো কারাগারে আটক আছেন। অন্যদিকে জুলাইকে পুঁজি করে স্বাধীনতার মাসে পবিত্র সংসদে দাঁড়িয়ে দম ভক্তি করে যাচ্ছে রাজাকার, আল বদর, আল শামসের উত্তরসূরিরা। যারা জুলাইয়ের কথিত আন্দোলন নিয়ে এখনো বিভ্রান্ত আছেন তারা চোখ মেলে দেখুন, জেগে জেগে আর কত ঘুমাব। ঠিক একইভাবে বোঝার চেষ্টা করুন স্বঘোষিত মুক্তিযুদ্ধের পক্ষের দল বিএনপির ভূমিকা। 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগেও অনেকে বলেছে মুক্তিযুদ্ধ কিংবা প্রগতিশীলতার চেতনা ধরে রাখতে হলেও নাকি বিএনপিকে ভোট দেওয়া দরকার, অন্যথায় জামাত ক্ষমতায় চলে আসতে পারে। অথচ এই দেশে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনার রাজনৈতিক পুনর্বাসনের একমাত্র দায় বিএনপির। শুরুটা সেই জিয়াউর রহমানের আমল থেকে। সামরিক শাসক থেকে রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হতে তিনি প্রথম এদেশে পুনর্বাসিত করেছিলেন যুদ্ধাপরাধীদের। দেশে ফিরে এসে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন রাজাকার শিরোমণি গোলাম আজম সহ জামাত ইসলামের সকল নেতাদের, যারা মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে পালিয়ে গিয়েছিল পাকিস্তান, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। আত্মস্বীকৃত রাজাকার শাহ আজিজুর রহমানকে বানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন বেগম খালেদা জিয়া 1991 এবং 2001 সালে জামাতকে সাথে নিয়ে সরকার গঠনের মাধ্যমে। জিয়ার মতো তিনিও 2001 সালে যুদ্ধাপরাধী নিজাম ও মুজাহিদের গাড়িতে তুলে দিয়েছিলেন 30 লাখ শহীদের রক্তস্নাত লাল সবুজের পতাকা। আর এবার তাদের সন্তান তারেক রহমান ভাগ বাটোয়ারার নির্বাচনের মাধ্যমে 68টি আসন দিয়ে সেই যুদ্ধাপরাধী জামাত ইসলামকে প্রধান বিরোধী দলের আসনে বসিয়েছেন। সমর্থন দিয়ে যাচ্ছেন তাদের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সকল নেগেটিভে। অতএব যারা এখনো বিশ্বাস করেন বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষের দল, তারা আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকেই প্রশ্ন করবেন, এই ভণ্ডামি আর কতদিন? রাষ্ট্রপতির ভাষণ নিয়ে দুটো কথা না বললেই নয়। সাংবিধানিকভাবেই সরকারের লিখে দেওয়া বক্তব্য পাঠ করাই রাষ্ট্রপতির কাজ। তাই যে লিখিত মিথ্যার ফুলঝুরি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের মুখ দিয়ে বলানো হলো সেটা মূলত বিএনপির বয়ান। তাই এর সমালোচনা করে লাভ নেই। কিন্তু আমার আক্ষেপ মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদের প্রতি। কেন তিনি পদত্যাগ না করে এই নীল নকশায় পাপেট হিসাবে কাজ করে যাচ্ছেন? রাষ্ট্রপতির ভাষণের সময় জামাত এবং তাদের বি টিম এনসিপির সাংসদরা প্রতিবাদ করে ওয়াকআউট করেছে। খেয়াল করে দেখবেন তারেক রহমান সেই সময় মুচকি হাসছিলেন, অর্থাৎ রাষ্ট্রপতিকে অপদস্থ করাটাও তিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। অবশ্য রাষ্ট্রপতিদের অপমান অপদস্থ করাও বিএনপির ডিএনএতে আছে। জিয়াউর রহমান বন্দুকের নলের মুখে রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সাইমকে পদত্যাগে বাধ্য করেছিলেন। খালেদা জিয়ার আমলে রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীকেও একইভাবে পদত্যাগে বাধ্য করা হয়েছিল। শুধু তাই না, তার উপর হামলাও করেছিল বিএনপির নেতাকর্মীরা। জীবন বাঁচাতে রেল লাইন দিয়ে দৌড়ে পালাতে হয়েছিল তাকে। অতএব তারেক রহমানের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু প্রত্যাশা করাই তো যৌক্তিক না। এবার আসা যাক দ্বিতীয় প্রসঙ্গে। বিএনপি সরকার যুক্তরাজ্যে দায়িত্ব পালনরত হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার করেছে। যে কোনো সরকার বিভিন্ন দেশে কর্মরত রাষ্ট্রদূত কিংবা কূটনীতিকদের প্রত্যাহার করতেই পারে, এতে আইনি কোনো ব্যত্যয় নেই। কিন্তু আবিদা ইসলামকে প্রত্যাহারের ক্ষেত্রে ন্যূনতম দাপ্তরিক সৌজন্য বোধটুকু দেখানো হয়নি। তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির হিথ্রো বিমানবন্দরে দাঁড়িয়ে বাংলাদেশি কমিউনিটির সামনে যে ভাষায় আবিদা ইসলামের প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সেটা সকল ধরনের কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। হুমায়ুন কবির কেন এই কাজটা করেছেন? তিনি এটা করেছেন মূলত নিজের ক্ষমতা জাহির করতে। যেহেতু যুক্তরাজ্যে সিলেট কমিউনিটি বেশ বড়, তাই এখানে নিজের ক্ষমতা দেখানোর মাধ্যমে তিনি নিজ এলাকায় একটা বার্তা দিতে চাইলেন। এতে তিনি সফল হয়তো হয়েছেন, কিন্তু কূটনৈতিক মহলে এটা একটি ন্যাক্কারজনক দৃষ্টান্ত হিসেবেই ট্রিটেড হবে। মনে রাখা দরকার, সরকার চাইলেই কোনো দেশে রাষ্ট্রদূত কিংবা হাইকমিশনার নিয়োগ দিতে পারে না। নিয়োগের আগে হোস্ট কান্ট্রি থেকে এগ্রিমো কিংবা কনকারেন্স অর্থাৎ অনাপত্তিপত্র নিতে হয়। সেই হোস্ট কান্ট্রিতে দাঁড়িয়েই কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত প্রত্যাহারের ঘোষণা দেওয়ার মাধ্যমে মূলত আমাদের রাষ্ট্রের অবস্থানটা খেলো করা হয়েছে। বর্তমানে যারা পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন দফতরে কাজ করছেন তাদের জন্য এটা একটা মেসেজ। কি ভয়ানক সময় আসতে যাচ্ছে আপনাদের জন্য। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের সময় আপনারা নির্বিঘ্নে কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে নিজেদের উপর আরোপিত সরকারি দায়িত্ব পালন করতে পেরেছিলেন। সেই সুখের দিন শেষ হয়ে এসেছে।
আর পে স্কেল সে তো অলীক স্বপ্ন। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অনুযায়ী পে স্কেলের আশা ছেড়ে দিতে পারেন। ইউনূস 18 মাস এই মূলা ঝুলি আপনাদের ঘুরিয়েছে, বিএনপি সরকারও ঘুরাবে। এবার আলোচনা করব ইরান যুদ্ধের প্রেক্ষিতে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট এবং সরকারের বিহিত উদ্যোগ নিয়ে। রাশিয়া থেকে তেল কেনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অনুমতি চেয়েছে সরকার। একই সাথে ভারতকে অনুরোধ করেছে অতিরিক্ত জ্বালানি তেল রফতানি করতে। ইউনূসের অবৈধ অন্তর্বর্তী সরকার বাণিজ্য চুক্তির নামে দেশের অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তুলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। ক্ষমতায় যাওয়ার লোভে তাতে সর্বতোভাবে সমর্থন দিয়েছে বিএনপি এবং জামাত। আর তাই দেশের প্রয়োজনে তেল কিনতেও আমাদের অনুমতির অপেক্ষা করতে হচ্ছে। অথচ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সকল রক্তচক্ষু উপেক্ষা করে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে গিয়েছেন রাশিয়ার সহযোগিতায়, যার সুফল দেশবাসী ভোগ করবে যুগের পর যুগ। আবার দেখেন, সরকার ভারতের কাছে অতিরিক্ত জ্বালানি সহায়তা চেয়েছে, অথচ বাংলাদেশে বিএনপি, জামাত এবং অন্তর্বর্তী ইউনূস গংয়ের রাজনীতির অন্যতম মূল হাতিয়ারই ছিল ভারত বিরোধী। দিল্লি না ঢাকা বলে গলা রক ফুলিয়ে চিৎকার করা বিপ্লবীদের কিন্তু এখন কোনো আওয়াজ নেই। গাজী অতুল হিন্দের স্বপ্নে বিভোর জামাত এখন বিরোধী দলের আসনে। বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করে ভারতের 7 সিস্টার্সকে স্বাধীন করার স্বপ্ন দেখা এনসিপি গংয়ের 6 জনও এমপি হয়েছেন। এমপি হতে না পারলেও বইয়ের ভারতীয় শাড়ি পরিয়ে ভারত বিরোধী বিপ্লব করা রুহুল কবির রিজভী হয়েছেন তারেক রহমানের উপদেষ্টা। এদের কেউই কিন্তু এখন বলছে না বিএনপি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে। এটাই হলো এই মুনাফিকদের চরিত্র, এই ভণ্ডদের প্রকৃত রূপ। এটা আরো প্রমাণ করে ভারত বিরোধিতা কেবলই একটি অপরাজনীতির অস্ত্র, যা বারবার ব্যবহার করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। বুঝে না বুঝে দেশের অনেক সাধারণ মানুষও এতে বিভ্রান্ত হয়েছেন। মজার ব্যাপার হচ্ছে, এই অতিরিক্ত জ্বালানি তেল যে পাইপলাইন দিয়ে আসবে সেটাও শেখ হাসিনার আমলেই বানানো। এই দেশের জন্য, জনগণের জন্য যা কিছু কল্যাণকর তা শেখ হাসিনার হাত ধরে এসেছে। সময়ের সাথে সাথে দেশবাসী এটা ভালোভাবে বুঝতে পারবে। সবার প্রতি আহ্বান, আপনারা ইতিহাসের উদাহরণ দেখুন, যৌক্তিকভাবে বুঝতে চেষ্টা করুন। মিথ্যা ন্যারেটিভের পালে হাওয়া জুগিয়ে দেশের ক্ষতি করবেন না। দেশের ক্ষতি মানে আপনারই ক্ষতি। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।